আসসালামু আলাইকুম, সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। শনিবার মধ্যরাতের ব্রিফিংয়ে জানালেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, বললেন এনআইডির ডিজি। ভোটার হলেন ঢাকা উত্তর সিটির গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডে। এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে তাসনিম জারার ঘোষণা। জামায়াতের সাথে জোট নিয়ে এনসিপির ৩০ সদস্যের আপত্তি। বিভাগীয় শহরগুলোতে আজ ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক। হাদির খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। এবং বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথাসাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথাসাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা ২টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন পান্থ রহমান। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পান্থ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কি? বিস্তারিত কি আপডেট আছে আপনার কাছে? রায়হান, নতুন করে সকালে কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আপনি জানেন যে গত রাতে অর্থাৎ মধ্যরাতে 12:30টার দিকে ডক্টর AZM জাহিদ হোসেন, যিনি বেগম খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসায়, সেই দলটির সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই চিকিৎসক তিনি কিন্তু রাত 12:30টার দিকে ব্রিফ করেছেন সাংবাদিকদের, এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু বলেছেন বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। তার এই মধ্যরাতে তার এই ব্রিফিংটি হঠাৎ করেই, এবং এতে করে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে হয়তো বা তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও ঘটতে পারে। কিন্তু এই বিষয়টি পরিষ্কার না করে জাহিদ হোসেন যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তার যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল ততটুকু উন্নতি সম্ভবত হয়নি। তারপরও আমরা এভারকেয়ার আজ সকাল থেকে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন বরাবরের মতোই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই জায়গাটিতে কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আগের মতোই রয়েছে। 3 স্তরের নিরাপত্তা রয়েছে তার জন্যে, এবং ডাক্তারদের পরামর্শক্রমে তিনি তার প্রতিদিনের অর্থাৎ তার জন্য যে প্রতিদিনের পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে, এবং সকলেই আশা করছে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, যে তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এবং আরেকটু বলে রাখি, গত রাতে মধ্যরাতে কিন্তু তার ছেলে অর্থাৎ তারেক রহমান নিজেও তার সঙ্গে তার দেখা করে গেছেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ খবর নিয়ে গেছেন। আশা করছি, যেহেতু কাল মধ্যরাতে একটি সংকটের কথা ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছিলেন, নিশ্চয়ই আজ তার আপডেট কিছু পাওয়া যাবে। আমরা সেই আপডেটের অপেক্ষা করব এবং সরাসরি অর্থাৎ তাদের মুখ থেকে জানার পরে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি অবস্থায় আছেন। রায়হান, ধন্যবাদ আপনাকে আপডেট তথ্য দেওয়ার জন্য।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল ও তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। শনিবার মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান। এর আগে রাতে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আইসিইউতে চিকিৎসাধীন আছে, আর স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল সংকটময় মুহূর্ত পার করছে। এই আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে। শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। শনিবার দুপুরে নির্বাচন কমিশনে NIDর কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির বলেন, সর্বোচ্চ 24 ঘন্টা এবং সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টার মধ্যে NID কার্ড প্রস্তুতের কথা জানানো হয়েছিল। সে মোতাবেক তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে। জামায়াতে ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি NCPর রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির 30 সদস্য। শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন তারা। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে NCPর মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 28 ফেব্রুয়ারি থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দেশজুড়ে দলীয় নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ডাক্তার তাসনিম জারা। এমনকি আসন্ন নির্বাচনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনার কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে প্রার্থী হিসাবে তাসনিম জারাকে মনোনয়ন দেয় এনসিপি। হঠাৎ শনিবার সন্ধ্যায় দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ডাক্তার জারা লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন এনসিপির 30 কেন্দ্রীয় নেতা। স্মারকলিপিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে 1971 সালের জামায়াত ইসলামীর বিতর্কিত ভূমিকার কারণ, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বেলা 2টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার রাত 1:45টার দিকে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে একথা জানানো হয়। এর আগে রাত 11:30টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বেলা 11টায় কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে আজ ডিএমপির সংবাদ সম্মেলন থাকায় সেটি পর্যালোচনার পর বেলা 2টা থেকে পরিবর্তিত কর্মসূচির ঘোষণা করা হয়। নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সদস্য সচিব বলেন, শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ চলবে না। হাদির খুনের সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে জনসমক্ষে প্রকাশ না করা পর্যন্ত অবরোধ চলবে। সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভায় তুলে দেওয়া হলো রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার। প্রখ্যাত এই কথা সাহিত্যিকের 91তম জন্মবার্ষিকীতে এই পুরস্কারে ভূষিত হলেন কথা সাহিত্যিক আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া। মিথিলা নাজনীনের রিপোর্ট। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ফেলো, জীবন সদস্য ও সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
এবছর কথা সাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়া রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তরুণ লেখক ক্যাটাগরিতে একই পুরস্কার পান কথা সাহিত্যিক আনিসুর রহমান। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখার সঙ্গে আমরা একেবারে প্রথম থেকেই পরিচিত ছিলাম এবং তার লেখায় মানুষের জীবন, আমাদের অন্তরঙ্গ জীবন, আমাদের সমাজ জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে সেটি খুব বড় ব্যাপার। আমি এই পুরস্কার পেয়ে আমি আবারও বলছি, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বাংলা একাডেমি যে ধরনের পুরস্কার দেয় মূলত, তো এখানে তরুণ লেখকদের কাজ মূল্যায়ন করা, তাদেরকে পুরস্কার দেওয়ার মানে জায়গাটা কিন্তু কম। তো আমি বলবো যে এক্ষেত্রে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার যেটা বাংলা একাডেমি দেয়, তো সেটা ব্যতিক্রম। এছাড়া ছিল প্রবন্ধ ও বিজ্ঞান সাহিত্য এবং নাট্যজন সহ অন্যান্য ক্যাটাগরি। পুরস্কার প্রাপ্তি তো গর্বের, আনন্দের, সবসময় অনুপ্রাণিত করে, এটা তো নিঃসন্দেহে। কিন্তু আমরা যখন কাজটা করি তখন কোনো পুরস্কারের আশা বা কোনো কিছুই মাথার মধ্যে থাকে না, কাজটাকে ভালোবেসেই করি। আপনি যদি উৎসাহী হন, আরও ভবিষ্যতে ভালো কাজ করেন, আরও পুরস্কার পাবেন। বিশেষ করে জনগণের ভালোবাসা পাওয়া, জনগণের কল্যাণে কাজ করার তার যেতে বড় পুরস্কার অন্য কোনোটাই নাই। এবছর মোট ৮টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হলেন ৯ গুণীজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৯১তম জন্মবার্ষিকীতে তার লেখা ২টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ সহ দেশ বরেণ্য ৩ কথা সাহিত্যিকের জন্মদিবস উৎসব উদযাপন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সময়ের চেয়ে এগিয়ে থাকা দেশ বরেণ্য কথা সাহিত্যিকদের রচিত সাহিত্যের মধ্য দিয়ে শানিত হবে আগামীর সমাজ এবং বর্তমান ও আগামী প্রজন্ম, এই আশাবাদ বিশিষ্টজনদের। রিপোর্ট করছেন রোকসানা আমিন। সময়ের গল্পকে যিনি তুলে ধরেছেন স্বমহিমায়, যার সাহিত্যকর্মে উঠে এসেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, তিনি প্রখ্যাত কথা সাহিত্যিক প্রয়াত রাবেয়া খাতুন। তাঁর ৯১তম জন্মবার্ষিকীকে বিশেষ করে তুলতে সকালে চ্যানেল আই স্টুডিওতে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মোচন করা হল তাঁর লেখা ২টি উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থ। মহাপরিচালক অন্যপ্রকাশ থেকে প্রকাশিত দ্য গার্ডেন নেমড মালনীছড়া শিরোনামে বাগানের নাম মালনীছড়া বইটি অনুবাদ করেছেন লেখক মোজাফফর হোসেন। নিশান অফ 71 নামে রাবেয়া খাতুনের কিশোর উপন্যাস ৭১-এর নিশান অনুবাদ করেছেন লেখক রিফাত কামাল সাইফ। বই দুটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। রাবেয়া খাতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনভাবে ইনবিল্ড তৈরি হয়ে গেছেন, ভাষাটা তৈরি করেছেন আমাদের জন্য, যে এই ভাষাটা চর্চা করতে গেলে রাবেয়া খাতুন আমাদের আসবেন অনিবার্যভাবেই। আমাদের নতুন জেনারেশন যারা হয়তো বাংলা পড়তে পারে না, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তাদের জন্য এই বইটি উপযুক্ত বই হতে পারে। বাংলা সাহিত্যের প্রসারে অনুবাদের বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা। রাবেয়া খাতুনের লেখা বাংলা ভাষাভাষীদের কাছে যেমন পরিচিত, আদৃত, ভালোবাসার মোড়কে আচ্ছন্ন। বাংলা সাহিত্যকে অনুবাদ করা খুবই জরুরি দরকার। আমাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে সেগুলো বিশ্বের বড় বড় প্রকাশনা সংস্থা থেকে করতে হবে, তাহলে হয়তো কিছুটা আমাদের পাঠক, সারা বিশ্বের পাঠকের দৃষ্টি কাড়বে। ব্যক্তি রাবেয়া খাতুন ও লেখক রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজনরা। খুব ভালো একটি প্রচেষ্টা হয়েছে এবং এর মাধ্যমে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দৃষ্টান্তমূলক একটি বই হবে ৭১কে জানার ব্যাপারে। খুবই ভালো প্রস্তাব। আমরা সবাই মিলে যদি বই নেই, মাঝারের কাছ থেকে নিয়ে বইগুলো যদি বিভিন্ন স্কুলে দিতে পারি, প্রথমে ঢাকায় দেই, তারপরে বাইরের স্কুলে দেবো, এই প্রস্তাবটা খুবই ভালো। বিকেলে কথা, কবিতা, গান আড্ডার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ৩ দিকপাল রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক ও রিজিয়া রহমানের জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। লেখক, নির্মাতা, নাট্যজন, চিত্রশিল্পী সহ সংস্কৃতিজনরা স্মরণ করেন বরেণ্য ৩ প্রয়াত কথা সাহিত্যিককে। ৩ জন একসময় প্রচুর আলো ছড়িয়েছেন। আজকে তাদেরকে স্মরণ করে আমাদের জীবনে তাদের আলো কিছু যুক্ত করি, সেজন্য সবাই একত্রিত হওয়া। অত্যন্ত শ্রদ্ধেয় লেখক ঔপন্যাসিক রাবেয়া খাতুনের স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করছি। তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন, যেখানেই যেতেন ফিরে এসে সেই জায়গাটি নিয়ে একটি বই লিখতেন।
জীবন তিনি যাপন করে গেছেন। ছিল দেশ বরেণ্য গণিত 3 লেখকের লেখা থেকে পাঠ। দুর্গম দক্ষিণ মেরু জয় করে ফেরার পথে খাদ্যের অভাবে বরফ চাপা পড়ে মৃত্যু হয়েছিল সে বীরের। আর আজ আমরা আগে আন্দাজ করি, আন্দাজ করতে না করতে ওইদিকে আবার না সব ছাপা হয়ে যায়। বাংলা সাহিত্যের এই 3 দিকপাল তাদের সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে, এমন আশাবাদ ছিল পুরো উৎসব জুড়ে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। বিদেশে আলু রফতানি সহজলভ্য করতে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দিনাজপুরে বীজ আলু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা। আমন ধান কাটার পরই বিস্তীর্ণ জমিতে শুরু হয়েছে বীজ আলুর রোপণ কার্যক্রম। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুরের বিরল উপজেলার পুটিয়া গ্রামে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক মতিউর রহমান। এবার 30 হেক্টর জমিতে স্টাডিজ ও সান্ত্বনা জাতির বীজ আলু রোপণ করেছেন তিনি। আমাদের বিএডিসির যারা নীতি নির্ধারক আছে ওনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের যে মূল্যটা নির্ধারণ করে সেই মূল্যটা সঠিকভাবে যেন নির্ধারণ করা হয় এবং আমাদের কৃষক প্রতিনিধি রাখে যেন মূল্যটা নির্ধারণ করা হয়। শুধু মতিউর রহমান নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন বীজ আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। এই লেবার খরচ, এই আলুর বীজের খরচ, এগুলার দাম যদি আপনারা যদি না করে দেন তাহলে আমাদের কিভাবে আমরা পাবো? আলু দাম দিছে, সেই আলু তো দাম লস খাওয়া হয়েছে, সেই রেট যদি এইবারও দেওয়া হয় তো এইবারও আলুর লস খাওয়া হবে। এবারে এই যে এত লোকজন লাগাইছি, এখন আলু লাগাচ্ছি, এখন দেখা যাচ্ছে আলু উঠার পরে কি রেট দিচ্ছে না দিচ্ছে সরকার। দেখতে আকর্ষণীয় স্টাডিজ ও সান্ত্বনা আলুর চাহিদা রয়েছে দেশব্যাপী। রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারা দেশে কৃষক পর্যায়ে এ জাতির বীজ আলু ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আমরা যে এই বীজটা করতেছি, এখানে ভিত্তি বীজ, এটা পরবর্তী নেক্সট 3 সিজন এটা ব্যবহার হবে। তার মানে আমি যদি এখানে 8 টন বীজ পাই, দেখা যায় যে এটা 24 টন বীজ আমাদের হিসাব ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই বীজটা আমাদের বিশেষ করে দিনাজপুরের বীজের যেহেতু চাহিদা বেশি, এই বীজটা আমাদের বাংলাদেশের সব অঞ্চলেই ছড়িয়ে যায়। এবছরে দিনাজপুরে 47,205 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এর মধ্যে 1,500 হেক্টর জমিতে বিএডিসির বীজ আলু উৎপাদনের জন্য চাষিদের বীজ সরবরাহ করা হয়েছে। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি মতিউর রহমান বীজ আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তার এই চাষকৃত বীজ আলু দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলের মধুপুর গড়ের লিজ দেওয়া বিস্তৃত বনাঞ্চল বেদখল হয়ে গেছে। লিজের জমির পাশাপাশি বেদখল হচ্ছে বনের জমিও। দিন দিন সংকুচিত হয়ে পড়েছে মধুপুর শালবন। বেদখল হওয়া বনভূমি উদ্ধারের দাবি পরিবেশবাদীদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। বিভিন্ন সময় মধুপুর বনের 10,365 একর জমি সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানকে লিজ দেয় সরকার। এসব জমি আবারও ব্যক্তি মালিকানায় লিজ দেওয়ায় হুমকিতে পুরো শালবন। রাবার বাগান কর্তৃপক্ষ বিএফডিসি এবং বিমান বাহিনীর ব্যবহারের জন্য বরাদ্দ জমির একটি বড় অংশ বনায়নের পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন লিজ দেওয়ার পাশাপাশি চলছে চাষাবাদ। রাবার বাগান করছে, যে কালাই ক্ষেত করছে, আগেও মনে করুন টাকে টিকে হলুদ মলুদ যাই কিছু করছে। আমাদের এলাকার যে ঝুমুক টুমে গেছে আর ওইখানে কাজ করে পেয়ারা বাগান, হরি বাগান, কলা বাগান এগুলো আরো চারপাশ করছে। এসব জমি ফেরত নিয়ে বনের বাস্তুসংস্থান পুনরুদ্ধারের পরিকল্পনা করছে বন বিভাগ। যে 45,000 একর জায়গার সামগ্রিকভাবে শালবন পুনরুদ্ধার করব, সেটা আমাদের এই 4,500 একরও যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এটা অনেকাংশে এটার একটা শালবন পুনরুদ্ধার কার্যক্রম হিসাবে একটা সফল হবে। মধুপুর শালবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য। বেদখল হওয়া বনের জমি পুনরুদ্ধার করে বনের আদিরূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। শনিবার মধ্যরাতের ব্রিফিংয়ে জানালেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, বললেন এনআইডির ডিজি। ভোটার হলেন ঢাকা উত্তর সিটির গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডে। এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে তাসনিম জারার ঘোষণা। জামায়াতের সাথে জোট নিয়ে এনসিপির ৩০ সদস্যের আপত্তি। বিভাগীয় শহরগুলোতে আজ ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক। হাদির খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। এবং বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথাসাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথাসাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।